হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আপনাদেরকে আগের সপ্তাহে জানালাম না যে এই সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি আজকে হচ্ছে, তবে আগামী 2 দিন আবার রোদ্দুর দেখা দিয়েছে। ফোনের ওয়েদার চেক করে দেখলাম, তবে জানি না বদলেও যেতে পারে পরের দিকে। তবে আজকে প্রচুর বৃষ্টি হবে, সকাল থেকেই মেঘলাচ্ছন্ন আকাশ। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকাল সকাল। এখন তো ঠান্ডাটা কম, তাই ব্যালকনিতে এসে দাঁড়াতে আমার বেশ ভালোই লাগে। আরো ফুল গাছগুলো আছে যে। বলো, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মাম্মা প্রচুর জামা কাপড় মেলে দিয়েছে। ও তাই এমন করে বলছো তুমি? তাই এখনো শুকোয়নি? আমি কি বলবো, এত বাজে ওয়েদার, জামা কাপড় জানি না কবে শুকোবে। তো এগুলো মনে হয় আমাকে বাইরে লন্ড্রি থেকে শুকিয়ে আনতে হবে শেষমেশ। মিহি, হালু ব্লু, হালু ব্লু, ছাড়ো মাম্মা, ওগুলো ছেড়ে দাও। এই ঝিমঝিমিয়ে বৃষ্টি হলে চারদিক যেমন অন্ধকার হয়ে থাকে, কেমন যেন রোদ্দুর থাকে না, কোনো আলো নেই। আমার জানেন তো এরকম আবহাওয়া একেবারেই ভালো লাগে না। কোনো কাজে আমার ঠিকঠাক করে মন বসে না, সে আমার পছন্দের কাজই বলুন বা ঘরের কাজ। কিন্তু রোদ্দুর আর ভালো আবহাওয়া, চারিদিক ঝলমলে পরিবেশ আমার যেন কেমন একটা বুস্টিং এর কাজ করে। যাকে তা বললে তো আর হবে না। কালকে যেমন রান্নাবান্না হয়নি বাড়িতে, আজকে তাই রান্নাবান্না করতেই হবে। আজকে জানেন আমাদের বাড়িতে অনেক দিন পরে কাতলা মাছ রান্না হবে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানবেন, গত 6 মাসে হয়তো আমার বাড়িতে একবারও কাতলা মাছ আসেনি। মিহির অন্নপ্রাশনের সময় এসেছিল, সে তো অনুষ্ঠানের রান্না বান্না, তাই তাছাড়া খুব একটা এই বড় কাতলা বাড়িতে আসে না। তো সেই দিন আমি গিয়েছিলাম আমাদের এখানকারই একটি এশিয়ান গ্রসারি শপে। তো সেখান থেকেই বললো মাছগুলো নাকি এইবার খুব ভালো হবে। তো ওই কারণে আমি মাছের প্যাকেট একটা তুলে আশা করি ভালোই হবে। কাটার সময় তো আমার মোটামুটি ফ্রেশই লাগছিল, যদিও সবই ফ্রোজেন, তারপরেও একটু ভালো মন্দের তো পার্থক্য থাকেই। ওই কারণেই ফ্রেশ বললাম, এই যা। আর এই মাছগুলো যেহেতু কারি পিস করাই থাকে, এর সঙ্গে দেখলাম এইবার আবার মাথা দিয়েছে। ভালোই হয়েছে, মাথাগুলো দিয়ে মুগ ডাল বানানো যাবে। তো আমি এখানে বেশ কয়েক পিস মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। ওই 5টা পিস মতো নিয়েছি, গাদা পেটি মিলিয়ে। অনেক আগের কথা, তা না হলেও 6-7 বছর আগের কথা তো হবেই। একদম প্রথম দিকের কথা বলছি আমি। ওই সময় যখন প্রথম প্রথম আমি এখানে এসেছিলাম, মাছের এত ভ্যারাইটি আমাদের এখানে পাওয়াও যেত না, আর জাপানিজ মাছ আমরা খুব একটা খেতামও না। তার চেয়ে বরং এই রুই কাতলে বাড়িতে আসতো, তাও আবার সেই গোটা 4 কিলো ওজনের, 3.5 কিলো 4 কিলো ওজনের মাছ এদেশে অহরহই আমার বাড়িতে আগে আসতো। খুব ভালো মতোই প্রথম দিকে খাওয়া হতো, কিন্তু শেষের দিকটায় এত বিচ্ছিরি লাগতো। আসলে খেতে খেতে যখন মুখের স্বাদটাই চলে যেত, তখন শেষের মাছগুলো অনেক দিন অবধি পড়ে থাকতো ফ্রিজে। আর সেগুলো যখন অনেক দিন পর বের করে রান্না করতাম, কোনোভাবেই রান্না করলে সেগুলোকে আর সেই আগের মতো টেস্ট আর পেতাম না। তো ওই কারণে আমরা লাস্টের দিকে কয়েক বছর যেটা করছি, এখন এরকম বড় মাছ এখন আর আনিই না বাড়িতে। তার থেকে এরকম ছোট ছোট পিস করে প্রায় 1 কিলো ওজনের প্যাকেট পাওয়া যায়, সেগুলোই আজকাল বাড়িতে আনি। আর রুই মাছ তো বাড়িতে আসা ভুলেই গিয়েছে, সে তো আপনাদেরকে আগেও বললাম। যাই হোক, ওদিকে মাছগুলোকে ভালো মতো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। যেহেতু ফ্রোজেন মাছ আরো অনেকটাই বড়, সেই কারণে নুন হলুদ মাখিয়ে রাখলে ব্যাপারটা সুন্দর নরম হবে, সেই সাথে মশলাগুলো ভেতর পর্যন্ত যাবে। এইদিকে আমি আলু দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো, তাই আলুগুলো একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে রাখলাম। যেহেতু অনেকখানি বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখন আর সকালের জন্য ছোটখাটো খাবার না খেয়ে একবারে আমি তাড়াতাড়ি করে লাঞ্চটাই সেরে নিই। তো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, সেই সাথে বেগুন ভেজে নেব। ডিম, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা ভাজা হলেও আমার আর কিচ্ছুটি লাগে না জানেন, সাথে একটুখানি ঘি। যাই হোক, এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ডিম বেশ কড়া করে ভেজে তুলে নেব। ভাত তো রাতের বেলা আমি বসিয়েই রাখি, যাতে করে সকালবেলা উঠে ভাত বসানোর জন্য আমাকে তাড়াহুড়ো না করতে হয়। ভাতটাও খুব সুন্দর গরম থাকে রাইস কুকারে, তো এই কারণে সকালবেলা অত ঝক্কি থাকে না, একটা কিছু ভেজে ভুজে খাওয়া দাওয়া করলেই হয়ে যায় আমার। বড় মাকড়া বেগুন এনেছিলাম, তো সেখান থেকে আমি 2টো পিস বের করে নিলাম এখন আমার জন্য। আর এখানে দেখুন ডিমটা বেশ সুন্দর কড়া করে ভেজে নিচ্ছি। একদম অল্প তেলে ডিমটা ভাজলে কি হয়, ডিমটা বেশ লাল লালও হয়ে যায় আর খেতেও সেটা বেশ ভালো লাগে। তো কড়াইতে আরো একটু তেল দিয়ে আমি এখন এই যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো বেশ সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখানকার বেগুনগুলো এত কচি থাকে না, কি আর বলবো, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখুন, একটুখানি ভাত, একটা ডিমের অমলেট, সেই সাথে 2টো বেগুন ভাজা আর শুকনো লঙ্কা, আহা! আর বৃষ্টি ভরা ওয়েদার, আর কি চাই এই সময় দুপুরবেলায়।
এদিকে আমি স্নান সেরে মিহিকে স্নান করিয়ে দিয়েছি, সুন্দর মতো ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। গাছগুলো না আজকে বাইরে দেবো ভেবেছিলাম, কিন্তু ওই যে রোদ্দুরই তো নেই, বৃষ্টি পড়ছে যে, তাই জন্য ঘরে রেখেই আমি জানলাগুলো খুলে দিলাম যাতে সুন্দর আলো বাতাস ঢুকতে পারে। সেই সাথে গাছের সবুজ পাতাগুলোতে আজকে জল স্প্রে করে দেব, যদিও মাঝে মাঝেই দেই, তাতে কি হয় গাছগুলো সুন্দর ব্রিদিং করতে পারে। মিহি মিহি তাচ্ছি তাচ্ছি তাচ্ছি, মিহি 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 তাচ্ছি তাচ্ছি তাচ্ছি। এই তো এই তো এই তো সুন্দর। 2-3 সপ্তাহ ধরে আমি মিহিকে এই টাচ করার ব্যাপারটা খুব ট্রেনিং দিচ্ছিলাম, তো দেখলাম ও মোটামুটি বেশ ভালোই আয়ত্তে আনতে পেরেছে। প্রথমে কি করছিলাম, আমি নিজে নিজেই মুখে বারবার টাচ্ছি টাচ্ছি বলছিলাম, আর ওর হাতটা আমি নিজে থেকে আমার হাতে টাচ করাচ্ছিলাম। তো এটা আমার কি ভালো লাগছে, একটা একটা করে আমার এই ছোট্ট সোনাটা কি সুন্দর মাইলস্টোন গুলো অ্যাচিভ করে নিচ্ছে। তো যাই হোক, আজকে না আমি একটা নতুন রান্না করব, বলতে পারেন আমার জীবনের এরকম রান্না আজকে প্রথম। তার কারণ এটা না ফেসবুকের রান্না। বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে জিরে অথবা ফোড়নে আদা বাটা দিয়ে সুন্দর মতো মুসুর ডাল রান্না করলাম। খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল, আর তার সাথে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। যদিও আমি ফেসবুকে দেখেছিলাম এই রান্নাটা যিনি করছিলেন উনি মুগ ডাল দিয়ে করছিলেন, আমি মুসুর ডাল দিয়ে ট্রাই করলাম। মাঝে মাঝে বেশ নতুন বা অন্যরকম কিছু ট্রাই করতে ভালোই লাগে। যাই হোক, ডালটা ওদিকে নাবিয়ে রাখলাম, এইদিকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে, যেহেতু অনেকটা বড় মাছ, তাই যত ভালো করে ভাজা যাবে এর টেস্ট ততই ভালো হবে। মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে জানেন তো মাছ কাটার ভিডিওগুলো আমার খুব চোখের সামনে আসে। আসলে আমি যেহেতু খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, তাই রান্না জাতীয় এইসব ভিডিও আমার চোখের সামনে আসেও খুব। তখন যখন দেখি বড় বড় কাতলা মাছ মাছের বাজারে কাটা হচ্ছে, নানান রকম মাছ থাকে সেখানে, এত ভালো লাগে। আর একটা একটা করে মনের খাতায় আমি লিখে রাখি বাড়িতে গিয়ে কি করব, কেমন বাজার করব, কি মাছ কিনবো, মাকে কেমন ভাবে রাঁধতে বলবো, সবকিছু জানেন তো বাড়ি যাওয়ার আগে মনের মধ্যে একেবারে সুন্দর সযত্নে গোছানো থাকে। আমাদের দেশে কাতলা চিংড়ি এগুলো তো একেবারে ইউনিভার্সাল মাছ, সবার বাড়িতে প্রায় দিনই আসে, এগুলোই সচরাচর মানুষ বেশি খায়। তো আমি হয়তো ভুলও হতে পারি, যাই হোক আমি আমার দিকের কথাটা জানালাম। তো এখানে আমি যেটা করলাম, কাতলা মাছের ঝোল রান্না করার জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে, তারপর একটু পেঁয়াজ দিলাম। আমার মা শাশুড়ি মা কেউই কাতলা মাছে পেঁয়াজ দিয়ে রান্না করে না এই ঝোলটা বেসিক্যালি, কিন্তু আমি করব, তার কারণ ওই যে বললাম এগুলো অনেক দিনের পুরনো মাছ। তো ভালো মতো সবকিছু ভেজে নিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম কয়েক পিস কিউব করা টমেটো, ওগুলো কষা হচ্ছে। মিনওয়াইল দেখুন এখানে কাতলা মাছগুলো খুব সুন্দর লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার একটা টঙের সাহায্যে সুন্দর মতো একটু উল্টে পাল্টে দেবো, আর যেগুলো যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি কি করব, একে একে ওই যে পাত্রে আমি মাছ ভালো মতো মেখে রেখেছিলাম সেই পাত্রে আমি তুলে নেব। তাহলে কি হবে, হলুদ আর তেল সবকিছু মিলেমিশে আমি পরে ঝোলটাও দিতে পারবো। এতে শুনেছি রান্নার টেস্টও নাকি খুব ভালো হয়। আলু পেঁয়াজ টমেটো সবকিছু ভালো মতো কষা হয়ে গিয়েছে। এইবার আমি যেটা করব, একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। নুনটা প্রথম দিলাম স্বাদ মতো, তারপর দিলাম একটু হলুদ, তারপর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যে কোনো মাছের ঝোলে কিংবা মাংসের ঝোল যেটাই বলুন না কেন, আমার একটু ঝাল ঝাল ব্যাপারটা না হলে না ঠিক জমে না। আমরা এমন একটা জায়গায় থাকি এখানে কাঁচা লঙ্কা সারা বছর পাওয়া যায় না, যাও বা পাওয়া যায় তা সবই হলো ফ্রোজেন। যদিও গ্রীষ্মকালের দিকে একটু কাঁচা লঙ্কা পাওয়া যায়, তা তো মাত্র ওই 1-1.5 মাসের জন্যই। তো যেটা করতে হয়, এই শুকনো লঙ্কা অগত্যা একটু বেশি বেশি করে দিতেই হয় ওই টেস্টের জন্য আর কি। তো যাই হোক, এখানে সুন্দর মতো মশলাগুলো দিয়ে আমি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। তো সবকিছু ভালো মতো কষিয়ে এইবার আমি ঈষদুষ্ণ গরম জল দিলাম ঝোলের জন্য। যেহেতু আলুগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, ওগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে, তাই জন্য অল্প ঝোল দিলাম। এইবার ভেজে রাখা কাতলা মাছগুলো একে একে ঝোলের উপর দিয়ে দিই। এই কাতলা মাছ দিয়ে বেশ অনেকক্ষণ ফোটালে যেটা হয়, মাছগুলোর ভেতর পর্যন্ত সুন্দর ঝোলটা ঢোকে। তবে আমি সেটা আজকে করতে পারবো না, তার কারণ আজকে না আলুটা প্রচুর ভাজা হয়ে গিয়েছে, এত নরম হয়ে গিয়েছে, তাই জন্য অল্পই আজকে আমি কাতলা মাছটাকে রাখতে পারবো। তো ঢাকা দিলাম, দেখুন মোটামুটি ভালোই নরম হয়েছে। এইবার যেটা করব, আরেকটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করব।
এদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি তো ওখানে মিহিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম ও ঘুম থেকে উঠে পড়েছে। একটা ঘুম দিলে সবারই যেমন চাঙ্গা লাগে, এদেরও তো তাই। তো এখন সারাটা দুপুর বিকাল সুন্দর মতো খেলা করবে। আর ঘুম থেকে উঠে জানেন তো, মাকে পাশে পেলে মিহির তো একেবারেই কান্নাকাটি থাকে না। তবে ঘুম থেকে উঠে মাকে কাছে না পেলেও যে খুব কাঁদে এমনটাও নয়। তবে একটাই ব্যাপার, মিহির কিছু পছন্দ না হলে বা একটু বিরক্ত ফিল করলে একটু ফোঁস ফোঁস করে শব্দ করে। আজকে অনেকদিন পরে সন্ধ্যাবেলায় আমি একটু খুচখাচ খাবার বানাচ্ছি। ঠিক খুচখাচ খাবার নয়, একটু ঝামেলার খাবারই বলা যায়। তো আজকে না আমি ভেজিটেবল চপ বানাবো। ওই যে মনে আছে মিহির অন্নপ্রাশনের সময় ওই ছোট্ট মিহিকে নিয়ে আমি প্রায় 70 পিস মতো ভেজিটেবল চপ একা হাতে বানিয়েছিলাম। এবার বুঝতেই পারছেন, বাড়িতে লোকজন এলে সবাইকে আপ্যায়ন করতে করতে নিজেদের আর খাওয়া দাওয়ার সময় হয় না। তো আমাদের বেলাতেও সেটাই হয়েছিল, কিন্তু ওর যা স্বাদ হয়েছিল একেবারে দেশের চপের দোকানের মতো। সত্যি নিজে বানিয়েছি বলে বলছি না, একেবারে দোকানের মতো টেস্ট হয়েছিল। তো মাঝে মাঝে আমি কাঞ্চনকে বলতাম, কাঞ্চন বাজারে কখনো বিট দেখতে পেলে অবশ্যই কিন্তু সঙ্গে করে 2-3টে নিয়ে এসো, তার কারণ আমি একবারে অনেকটা ভেজিটেবল চপ বানিয়ে স্টোর করে রাখবো। কিন্তু আমাদের এখানে জানেন তো বিট খুব একটা পাওয়া যায় না বাজারে, এত রেয়ারেস্ট একটা সবজি জাপানে বিট ব্যাপারটা। তো ওই কারণে কাঞ্চন সবসময় খুঁজতো। কিন্তু আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার সময় একটা সুপার শপেও ঢুকেছিল সাধারণ জিনিসপত্র কিনতে। তো তখন দেখে বিট বিক্রি হচ্ছে। তো সঙ্গে করে ও বেশ বড় বড় স্ট্যান্ডার্ড সাইজের 3টে বিট এনেছে, আর গাজর আলু সেগুলো বাড়িতে ছিলই। ওইদিকে কাঞ্চন স্নানে গিয়েছে, আর এই ফাঁকে আমি বিট গাজর আলু সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে একটুখানি প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। তারপর একটুখানি পাঁচফোড়ন, আদা, কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে সিদ্ধ করা বিট গাজর আলুগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব। সেই ফাঁকে একটু কড়াইশুঁটিও দিয়েছি, শীতকাল তো তাই একটু কড়াইশুঁটি সব খাবারেই যায়, এই যা আর কি। তো যাই হোক, এখানে দেখুন সুন্দর মতো সবকিছু আমি একটু ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করার পর ব্যাপারটা এই রকম হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এটাকে আরো একটুখানি কষাবো। আর বাড়িতে যে ভাজা মশলা রয়েছে, ওই ভাজা মশলা তো সবসময় বাড়িতে বানানোই থাকে। ওই মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, একটু মৌরি, গোটা গরম মশলার সাথে একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতাও রয়েছে। তো ভাজা মশলা দিয়ে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদামগুলো। ভেজিটেবল চপ খাওয়ার সময় মুখে 2-1টা বাদাম পড়লে সেটা তো খেতে খুবই ভালো লাগে। আর শেষের দিকে আমি একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচির সাহায্যে ধনেপাতাগুলো আমি একটু রাফলি কেটে কেটেই দিলাম। তো এইবার ভাজা মশলা, বাদাম, ধনেপাতা সবকিছু মিলেমিশে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই গন্ধেই তো অর্ধেক পেট ভরে যাচ্ছে। প্রথমে একটু ভাজা মশলা দিয়েছিলাম, শেষের দিকে আরো একটুখানি ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলার স্মেলটা এত সুন্দর লাগে এমনিতেও। ওই ফুচকা বলুন, চপ বলুন, বা এরকম ভেজিটেবল চপ বা ফুচকার যে দই ফুচকা ব্যাপারটা, ওটাতেও খুব ভালো যায়। কয়েকদিন আগে আমাদের বাড়িতে সব বন্ধুরা এসেছিল, সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। তো ওই সময় জানেন তো এরকম খুচখাচ অনেক খাবার বানানো হয়েছিল, সেই সময় এই মশলা বানানো। তো এখনো সেটা দিব্যি চলে যাচ্ছে। খুন্তিটা দিয়ে আমি ভালো মতো সবকিছু ম্যাশ করে নেয়ার পর একটা পাত্রে এরকম ভাবে নাবিয়ে নিয়েছি। মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি যেটা করব, ভেজিটেবল চপের আকারে এগুলোকে শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে চেপে চেপে শেপ দিচ্ছি, ঠিক যেমন এই দোকানে পাওয়া যায় ওই রকম ভাবে। কি দরকার ছিল এত রাতে এত ঝামেলা করার? রাত হ্যাঁ, কোথায় হয়েছে, সবে 8টা বাজে। আটটা আরে না, রাত আমার হয়নি? খেতে ইচ্ছে করছিল। কাঞ্চন এইমাত্র বিট নিয়ে এলো, তো আমার এত দেখে ইচ্ছা করেছে ভেজিটেবল চপ খেতে। বাড়িতে মশলা টশলা সব কড়াই আছে, কর্নফ্লাওয়ার জাস্ট আমি একটু পুরটা বানাতেই যা সময়। দেখেছো কেমন হয়েছে ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপারটা। আমি সবগুলো চপ এখন বানাচ্ছি না, জাস্ট এই কটা চপই আমি বানাবো। তো একটা হাতে আমি কর্নফ্লাওয়ারের পাতলা কোটটা করেছি, আর এক হাত দিয়ে ব্রেড ক্রামসের কোটটা করেছি। দেখুন এখানে আমার মোট ওই 7টা মতো চপ হয়েছে। আরো বেশ অনেকটা পুর বেঁচে গিয়েছে, সেগুলো দিয়ে না হয় কালকে বানানো যাবে। তো এখানে তেল বেশ অনেকটাই আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার একদম হাই হিটে এই চপগুলোকে ভাজতে হবে। এখন যদি আমি তেলের টেম্পারেচারটা একদম কমিয়ে দিই, তাহলে কিন্তু এই চপগুলো নিজে থেকেই ফেটে ফেটে যাবে, আর একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। ভেতরের পুর তো রান্না করাই আছে, এখন জাস্ট উপরের কোটটা ভালো মতো ভেজে নিয়ে লাল লাল করে তাহলে রেডি।
মুখটা কেমন করে দেখ, মুখটা কি হয়েছে বাবা? খেয়ে বলো কেমন হয়েছে দেখ। মুচমুচে হয়েছে না? ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে? সবাইকে বলো। তুমি তো কোনোদিনও বলো না একটুখানি, কোনোদিনও বলে না, জানেন আপনারা? আমি ভালো মন্দ রান্না করবো, শুধু খেয়ে বোবার মতো উঠে চলে যায়, কোনোদিন বলে না কাঞ্চন। এটা আমার খুব দুঃখের জায়গা তুই একটা সত্যি। মিথ্যা কথা বলি না কাঞ্চন, এটা তুমি ক্যামেরার সামনে মিথ্যা কথা বলো না। সবসময় বলি, কখনো মাঝে মাঝে বলো বলা হয় না, না, কিন্তু বলি। কখনো বলো না, মানে মাঝে মাঝে ভালো বলো, কিন্তু কখনোই ভালো বলো না। ভালো বলি না। আমার ধোপ গিলছে, আমার খেতে ইচ্ছা করছে। দেখাও খুবই টেস্ট হয়েছে। বাড়িতে এত সুন্দর বানিয়েছে, তুমি কষ্ট করে। চপের দোকান এগুলো, এখানে চপের দোকান কোথায়? এত রাতে 2-3টে চপ খাওয়ার পর আর তো ডিনার করার জায়গা নেই পেটে। তো চলুন আজকের ভিডিওটাও না হয় আমি এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।